এই যে প্লটটা তৈরি করা হয়েছিল, মানে শেখ হাসিনা যখন এই টেন্ডারটাকে বাতিল করে দিলেন, তারপরে আবার সেগুলোকে অ্যাকসেপ্ট করা হলো, জিনিসগুলো চলেও এলো এবং এইভাবে এগুলো ছড়িয়েও পড়লো। মানে কিভাবে পুরো প্লটটা সাজানো হয়েছিল? এইভাবে করেন, লেয়ারটা যদি এইভাবে সাজান ওয়ান ওয়ান করে, যে 15 ডিসেম্বর 2023 রাশিয়া ওয়ার্ন করে দিল যে বাংলাদেশ একটা আরব স্প্রিং হতে পারে। 2024 সালের 10 জানুয়ারি সেই রাশিয়ান ডিপ্লোম্যাট, আমার যে সোর্স আছে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্টকে এটা জানানো হলো। তারপরে এই শর্ট গানের জন্য তারা একটা টেন্ডার দাখিল করলো হচ্ছে আপনার জুন মাস, 2024 সালের জুন মাস, যেটা রিজেক্ট হলো। ওই সময় বাংলাদেশ গভর্নমেন্ট ওই ইউক্রেনের থেকে আসা অস্ত্রগুলোর সন্ধানে ছিল। এরপরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আপনারা তো দেখলেনই, আন্দোলন শুরু হলো, শেখ হাসিনা রিজেক্ট করলেন এবং তারপরে শেখ হাসিনা দেশ থেকে বেরিয়ে এলেন। তারপরে এক এক করে জাহাজ বাংলাদেশে ঢুকতে শুরু করলো এবং এই মুহূর্তে আমরা যে কাগজটা দেখাচ্ছি সেখানে স্পষ্ট করে বলা রয়েছে কিভাবে কোন পথে এগুলো বাংলাদেশে ঢুকলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি এই শর্ট গান ঢুকেছে নাকি আরো অনেক কিছু ঢুকেছে যেগুলো চোখের সামনে এখনো আসেনি? আমার তা মনে হয় না। আপনার পরের সেন্টেন্সটা কারেক্ট, যে আপনার এর থেকেও বেশি অস্ত্র বা ভ্যারাইটিজ অস্ত্র বাংলাদেশে এসেছে। কারণ 2 লক্ষ ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে টাউন গার্ড বা এই নামে। আমার নামটা আসলে পুরো নামটা মনে নেই, ফর ইলাবরেশন। তাদের হাতে কি এই অস্ত্রগুলো তুলে দিয়েছে? দাদা, আরেকটা জিনিস, কয়েকদিন ধরে কিছু ভাইরাল ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে ঢাকা শহরে হাতে ওপেনলি শর্ট গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু যুবক। সেগুলো কি এইটাই, এই গানগুলোই কি তাদের হাতে ছিল? আপনি যদি খুবই একেবারে বেসিক চিন্তাও করেন তাহলে তো প্রথমে আপনার মাথাতে এইটাই আসবে যে এই অস্ত্রগুলো ডিসঅ্যাপ্রুভ হয়েছিল, সেগুলো দেশে ঢুকলো কিভাবে, চিটাগাং পোর্ট দিয়ে সেই এক্সপ্লোসিভ গুলোতে ভিতরে কি ছিল, এখন তো আমাদের সামনে খুবই পরিষ্কার হয়ে এসেছে। মানে আপনি যদি প্রত্যেকটা ঘটনাকে সুতোর মতো মিলাতে যান তাহলে আপনি, এটা তো বলা বাহুল্য মাত্র যে একটা বড় ধরনের অবৈধ অস্ত্রের চালান, একটা বড় ধরনের অবৈধ অস্ত্র এই সন্ত্রাসীদের হাতে আছে। তারা জানে যে তাদের সময়টা আসলে খুব বেশি নেই, তাদের সময় ঘনিয়ে আসছে, ফলে তারা এক ধরনের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে নিজেদেরকে বাঁচানোর জন্য। কারণ ওইটাই হয়তোবা তাদের জীবনের শেষ সময়গুলোর বা শেষ অন্তিম সময়ের একটি হতে যাচ্ছে। মানে তাহলে বাংলাদেশের মানুষ কতটা ভয়ানক অবস্থার মধ্যে এই মুহূর্তে বাস করছেন এবং এত অস্ত্র কেনার প্রয়োজনটাই বা হলো কোথায়? আপনি একটু কল্পনা করে দেখেন তো যে আপনার 10 to 15,000 অস্ত্র যখন অবৈধ বা সিভিলিয়ানদের কাছে থাকে তখন ওই দেশের সিচুয়েশনটা কি হয়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো একটা মিশনে যাবে সেটা তো তাদের জন্য ভয়ঙ্কর হয়ে যায়, রীতিমতো একটা আর্মিতে পরিণত হয়ে গেছে এরা। বিশেষ করে জামাত শিবির, হিজবুত তাহরিদের হাতেই এই অস্ত্রগুলো আছে এবং যেসব জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি জানেন প্রায় 1500 থেকে 2000 জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলো গত 15-16 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ আমলে নানান ধরনের ঘটনার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল, সাজা কাটছিল। এদের প্রত্যেককে সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিডিআর ম্যাসাকারের সাথে যারা যুক্ত ছিল, যে এইসব জওয়ানরা আপনার আর্মি অফিসারদেরকে খুন করেছে, এখন তাদেরকে ছেড়ে দিয়েও দোষ দেওয়া হচ্ছে ভারতীয়দের উপরে, ভারতের উপরে। আপনি নিশ্চয়ই সেটা জানেন যে বিডিআর ঘটনাটা নিয়ে রীতিমতো ভারতকে নানানভাবে দোষারোপ করা হয়, অথচ যারা খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে ছেড়ে দিয়ে এখন হাতে অস্ত্র দেওয়া হচ্ছে, অস্ত্র আমদানি করা হচ্ছে। একদম মানে খুব সাংঘাতিক এই বিষয়টা যে এত পরিমাণে অস্ত্র ঢুকেছে। তাহলে কি এদের টার্গেট কি সেই 7 সিস্টার্সদের সঙ্গে বাণিজ্য করব? মানে কি এগুলোর উপর ভর করেই মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্সের উপর তাদের নজর গিয়ে পড়েছে? চিকেন স্নেকের সামনে যে টার্কি ড্রোন ওড়ানো হচ্ছে তার পিছনেও কি এই অস্ত্র সম্ভার? মানে এর জোরেই কি বলিয়ান এই মুহূর্তে বাংলাদেশের উপদেষ্টা সরকার? দেখুন, 2001 থেকে 2006 সালে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখন এই জামাতের মাধ্যমে এবং বিএনপি সরকারের এই সহায়তার মাধ্যমে কিন্তু 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে একটা রুট হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা চলে যাওয়ার কথা ছিল আপনার ওই যে বিচ্ছিন্নতাবাদী দলটা যেটা ছিল আপনার, এটা হচ্ছে উলফার জন্য তখন ছিল। আপনি জানেন যে অনুপ চেটিয়াকে তখন গ্রেফতার করা হয়, একটা বিশাল ঘটনা সেখানে ঘটে। তাহলে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করবার জন্য এখন তো প্রকাশ্যেই ডাক দেওয়া হচ্ছে যে 7 সিস্টার্স ল্যান্ডলক, সমুদ্রের গার্ডিয়ান,
তারপরে হচ্ছে যে চায়না যাতে এখানে একটা ইকোনমিক কলোনি তৈরি করে, এক্সপ্যান্ড করে তাদের ব্যবসা বাণিজ্য, এই ধরনের হুমকি ধামকি তো প্রতিনিয়ত দিচ্ছে, ম্যাপ চেঞ্জ করছে। তারপরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সেভেন সিস্টার্স বাংলাদেশের অংশ হিসেবে এই উপদেষ্টা মাহফুজ আলম, এই যার কোনো ধরনের ডিপার্টমেন্ট ছাড়া উপদেষ্টা, এদের প্রত্যেকেই কিন্তু এইসব ব্যাপারে সরব রয়েছে। ফলে আমি মনে করি যে এই ধরনের ঘটনা ঘটাবার বা বলবার পেছনে শক্তি হয়তোবা এসব অবৈধ অস্ত্র কাজ করেছে বলে আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট আমার কাছে একটার সাথে আরেকটা যখন আমি দুয়ে দুয়ে চার মেলাতে যাই, তখন আমার কাছে এই চিত্রটাই ভেসে ওঠে যে আমি আগেও বলেছি, আপনাকে অনেকবার বলেছি যে এটা একটা প্রক্সি ওয়ার মূল টার্গেট, এবং জর্জ সরোস যেই প্ল্যানটা করেছে সেটা সিম্পল, বাংলাদেশের মাটি ব্যবহার করে আপনার চায়নাতে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ভারতের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার অনেকগুলো ঘটনা এখানে আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের মাঠ যখন আপনাকে ব্যবহার করতে হবে, তখন প্রথম পরিকল্পনাই হচ্ছে যে বাংলাদেশের সরকারকে হটাও। একদম, এবং সেই পরিকল্পনা মাফিকই সেই পথেই তারা এগিয়েছে, এবং তার প্রমাণ এই মুহূর্তে বাংলাদেশ একটা বড় রুট। সো বাংলাদেশের সরকারকে সরাতে হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে এটা করা তাদের পক্ষে সম্ভব হবে। ফলে আপনার পুরো পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। আপনি দেখেন না এখন ওয়াকফ আইনকে কেন্দ্র করে আপনার কি ধরনের সহিংসতা তৈরি হচ্ছে, কি ধরনের, এদেরকে উস্কে দিচ্ছে কারা, এরা কাদের বলে বলিয়ান হয়ে এটা করছে, টাকা কোথায় পাচ্ছে, মিছিল মিটিং যা যা দেখছেন, এই ওয়াকফ আইনকে গভর্নমেন্ট কি করবে না করবে, আদালতের সিদ্ধান্ত বা এই ধরনের ব্যাপারগুলোতে এই যে করছে, এই সাহসটা বা এটা করছে কিভাবে, আপনি যদি ভারতের ইন্টারনাল পলিটিক্সটা লক্ষ্য করেন, কারা ফান্ডিং করছে এটা আপনি খোঁজ নিয়ে দেখেন, সেই আপনি খুঁজে ফিরে এই জর্জ সরোসকেই পাবেন বা তার ছেলে অ্যালেক্স সরোসকেও পাবেন। ঠিক, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। মানে খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টা গুছিয়ে বললেন যে ঠিক এতদিনের যে মিসিং লিঙ্কগুলো ছিল সেগুলোকে আজকে একেবারে খুঁজে খুঁজে একটা সিদ্ধান্তে এটাই পৌঁছানো গেল যে তাহলে পাকিস্তান আসলে কি চেয়েছিল এবং কিভাবে কোন পথে তারা এগিয়েছে এবং কিভাবে এই পুরো বিষয়টা সংগঠিত হয়েছে। খুব সুন্দরভাবে আপনি সেটা তুলে ধরলেন। এই যে প্লটটা তৈরি করা হয়েছিল, মানে শেখ হাসিনা যখন এই টেন্ডারটাকে বাতিল করে দিলেন, তারপরে আবার সেগুলোকে অ্যাকসেপ্ট করা হলো, জিনিসগুলো চলেও এলো এবং এইভাবে এগুলো ছড়িয়েও পড়লো। মানে কিভাবে পুরো প্লটটা সাজানো হয়েছিল, এইভাবে করেন লেয়ারটা যদি এইভাবে সাজান ওয়ান ওয়ান করে, যে 15 ডিসেম্বর 2023 রাশিয়া ওয়ার্ন করে দিল যে বাংলাদেশ একটা আরব স্প্রিং হতে পারে। 2024 সালের 10 জানুয়ারি সেই রাশিয়ান ডিপ্লোম্যাট, আমার যে সোর্স আছে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্টকে এটা জানানো হলো। তারপরে এই শর্টগানের জন্য তারা একটা টেন্ডার দাখিল করলো হচ্ছে আপনার জুন মাস, 2024 সালের জুন মাস, যেটা রিজেক্ট হলো। ওই সময় বাংলাদেশ গভর্নমেন্ট ওই ইউক্রেনের থেকে আসা অস্ত্রগুলো সন্ধানে ছিল। এরপরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আপনারা তো দেখলেনই, আন্দোলন শুরু হলো, শেখ হাসিনা